চিন্তা করুন, 10,000 ফুট উঁচু থেকে পড়ে কোনো ব্যক্তি জীবিত আছেন, আর সেটাও আবার অ্যামাজনের জঙ্গলে। অ্যামাজনের জঙ্গল, যেখানে অনবরত হিংস্র পশুরা বাস করে। এই ঘটনাটা কোনো বলিউড সিনেমার গল্প নয়, এই ঘটনাটা ঘটেছিল একেবারে সত্যিকারের। এই ঘটনাটা একটা সত্য ঘটনা। শুনে অবাক হচ্ছেন, তাই তো? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। আসলে এই ঘটনাটা ঘটেছিল 1971 সালে 24শে ডিসেম্বর। 1971 সালে 24শে ডিসেম্বর জুলিয়ান কোপচে তার মার সঙ্গে পেরু থেকে পুকালপা শহর যাচ্ছিলেন। খ্রিস্টমাসের সময় ছিল, তো সেই সময় ছুটি ছিল। তো পুকালপা শহরে জুলিয়ানের বাবা থাকতেন। তো জুলিয়ান এবং তার মা পুকালপা শহর যাচ্ছিলেন জুলিয়ানের বাবার সঙ্গে দেখা করতে। তো পেরু থেকে পুকালপা যাওয়ার জন্য জুলিয়ান এবং তার মা একটা প্লেনে চড়েছিলেন। সেই প্লেনটার নাম ছিল লাসা ফ্লাইট 508। আবহাওয়া একেবারেই পরিষ্কার ছিল, আবহাওয়ার দিক থেকে কোনো সমস্যাই ছিল না। এই প্লেনে 92 জন যাত্রী ছিলেন এবং তার সঙ্গে ছিলেন 6 জন ক্রু মেম্বার। তো প্লেন স্বভাবতই টেক অফ করলো। টেক অফ করার কিছুক্ষণ পর প্লেনের একজন ক্রু মেম্বার বেরিয়ে এলেন। তারা যাত্রীদেরকে অভিবাদন জানালেন এবং বললেন, এবারে আমরা অ্যামাজন জঙ্গলের উপর দিয়ে উড়ে যাব। কিন্তু এই ঘটনা বলার সাথে সাথে তার কয়েক মিনিট পরেই ঘটল এক ভয়ঙ্কর কাণ্ড। কারণ জুলিয়ানের ভাগ্যে হয়তো এমনটাই লেখা ছিল। তো ক্রু মেম্বার যখন বলছেন যে আমরা এবার অ্যামাজনের জঙ্গলের উপর দিয়ে যাব, তার কয়েক মিনিট পরেই হঠাৎ করে প্লেনটা ঝাঁকুনি দিতে লাগলো। কেমন যেন প্লেনটা ডিসব্যালেন্স করছিল। ও যাত্রীরা যারা উইন্ডো সিটে বসেছিলেন তারা বাইরের দিকে তাকিয়ে দেখলেন যে তাদের প্লেনটা একটা গভীর তুফানের মধ্যে ফেসে গেছে। এই গভীর তুফানটা ছিল একটা লাইটনিং তুফান, অর্থাৎ একটা বৈদ্যুতিক শক্তির মাঝে তাদের প্লেনটা ফেসে গেছে, যেখানে অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে, অনবরত লাইটিং হচ্ছে। তো জুলিয়ান কোপচে, যার বয়স ছিল 17 বছর সেই সময়, তিনি যখন বাইরের দিকে উইন্ডো সিট থেকে তাকালেন তখন তিনি দেখলেন একটা বিরাট বড় বিদ্যুৎ তাদের প্লেনের উপর আছড়ে পড়লো, তাদের প্লেনের ডান দিকের পাখাটার উপর আছড়ে পড়লো। তারপর প্লেনের মধ্যে একটা হইচই মেচে গেল। প্লেনের যাত্রীরা এদিক ওদিক করছিল। যখনই সেই বড় বিদ্যুৎটা প্লেনের ডান দিকের পাখার উপর আছড়ে পড়লো, তখনই প্লেনটা কেমন যেন ডিসব্যালেন্স হয়ে গেল। প্লেনের যাত্রীরা চিৎকার করতে লাগলো। প্লেনের মধ্যে অ্যালার্ম বাজতে লাগলো। প্লেনের পাইলটরা প্লেনটাকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করছিলেন, কিন্তু তখন সময় অনেক পার হয়ে গেছে। জুলিয়ান কোপচে তখনও ভাবছেন যে তিনি হয়তো প্লেনের মধ্যে আছেন, তার সিটের মধ্যে বসে আছেন। কিন্তু জুলিয়ান কোপচে যখন অনুভব করলেন তখন তিনি দেখলেন যে তিনি তার সিট সমেত তিনি আকাশ থেকে মাটির দিকে নেমে আসছেন দ্রুত বেগে। তিনি আকাশ থেকে পড়ে যাচ্ছেন। জুলিয়ান যখন এই দৃশ্যটা দেখলেন তখন এই দৃশ্য দেখে জুলিয়ান একেবারে অজ্ঞান হয়ে গেলেন। তারপর জুলিয়ানের যখন জ্ঞান ফিরল তখন জুলিয়ান দেখতে পেল তার আশেপাশে শুধু বড় বড় গাছ, তার আশেপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, আর কিচ্ছু ছিল না। জুলিয়ান অনেক কষ্টে তিনি উঠলেন। জুলিয়ানের শরীরে অনেক বড় বড় ক্ষত হয়ে গিয়েছিল আকাশ থেকে পড়ার জন্য। জুলিয়ান অনেক চোট পেয়েছিলেন।
তো জুলিয়ান অনেক কষ্টে যখন উঠলেন তখন তিনি বুঝতে পারলেন যে তার কলার বোনটা ভেঙে গেছে এবং তার শরীরে তিনি দেখলেন যে অনেক ক্ষত হয়ে আছে। তবুও জুলিয়ান হার মানলেন না, তিনি অনেক কষ্টে তিনি উঠলেন এবং চলতে শুরু করলেন। এবার জুলিয়ান আস্তে আস্তে বুঝতে পারলেন যে তাদের প্লেনটা ক্র্যাশ হয়ে গিয়েছিল। তাদের প্লেন ক্র্যাশ হওয়ার সত্ত্বেও জুলিয়ান এখনো পর্যন্ত জীবিত আছেন। এবারে জুলিয়ান মনে মনে ভেবে নিয়েছিলেন যে বেঁচেও বোধহয় আর কোনো ফল হলো না, কারণ এবারে যে নতুন জীবনটা জুলিয়ান পেল সেটা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর, কারণ সেটা ছিল অ্যামাজনের জঙ্গল। আর অ্যামাজনের জঙ্গলের সব সময় হিংস্র পশুরা থেকেই থাকে, তাই জুলিয়ান জোরে জোরে চিৎকার পর্যন্ত করতে পারছিল না। এবারে কি করবে? জুলিয়ান চলতে পর্যন্ত ভালো করে পারছিল না। তখন জুলিয়ান নিজের মনে খুব কাঁদতে লাগলো। এই সব কথা চিন্তা করতে করতে জুলিয়ান তার বাবার কথা চিন্তা করছিলেন। জুলিয়ান কাঁদতে কাঁদতে তার মায়ের কথা চিন্তা করছিল, তার বাবার কথা চিন্তা করছিল। জুলিয়ান ভাবছিল তার মায়ের সঙ্গে কি হলো, তার মা কোথায় হারিয়ে গেল। জুলিয়ান এই সব কথা চিন্তা করতে করতে হঠাৎ তার বাবার কথা মনে করছিল। তখন জুলিয়ানের মাথাতে একটা বুদ্ধি এলো, কারণ একসময় জুলিয়ানের বাবা জুলিয়ানকে বলেছিলেন যে কোনো ব্যক্তি যদি জঙ্গলের মধ্যে হারিয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে আশেপাশের মধ্যে প্রথমেই খোঁজ করতে হবে একটা নদীকে, কারণ সেই ব্যক্তি নদীর জল খেয়ে বেঁচে থাকতে পারবে এবং নদীর পথ ধরে সে জঙ্গল থেকে বাইরে পর্যন্ত আসতে পারবে। জুলিয়ান তার বাবার কথাটা চিন্তা করলেন। জুলিয়ানের বাবা ছিলেন একজন বায়োলজিস্ট। তো জুলিয়ান তার বাবার কথা মতো নদীর খোঁজ করার জন্য কান পেতে জলের স্রোতের শব্দ শুনতে লাগছিলেন। এমনইভাবে জুলিয়ান এগোতে লাগলেন নদীর খোঁজ করার জন্য। তো এগোতে এগোতে জুলিয়ান রাস্তার মধ্যে অনেক মৃতদেহকে দেখতে পেলেন। জুলিয়ান মৃতদেহগুলোকে দেখে তার ভয় হয়ে গিয়েছিল, কারণ জুলিয়ান মৃতদেহগুলোকে দেখে বুঝতে পারলেন যে এই মৃতদেহগুলো প্লেন থেকে পড়া যাত্রীরা, কারণ প্লেনটা যখন ক্র্যাশ হয়েছিল তখন এখানে বেশিরভাগ যাত্রীরা পড়েছিল। তাই জুলিয়ান সেই মৃতদেহগুলোকে চিনবার জন্য চেষ্টা করছিলেন, কারণ সেই প্লেনের মধ্যে জুলিয়ানের মাও ছিল। তো জুলিয়ান সেই সব মৃতদেহগুলোকে উল্টে পাল্টে যখন দেখতে লাগলো তখন জুলিয়ান তার মাকে দেখতে পেল না, কারণ ওই মৃতদেহগুলোর মধ্যে তার মা ছিল না। এইবারে সেই মৃতদেহগুলোর পাশে জুলিয়ান দেখলো একটা ব্যাগ পড়ে আছে। তো ব্যাগটা যখনই জুলিয়ান খুললো তখনই ব্যাগের মধ্যে অনেকগুলো চকলেট দেখতে পেল। তো সেই চকলেটগুলো দেখে জুলিয়ান অনেক আনন্দিত হলো, কারণ জুলিয়ান আজ 3-4 দিন হয়ে গেল কিছুই খায়নি। তো জুলিয়ান এই চকলেটগুলো খেতে লাগলো এবং কিছু চকলেট তার সঙ্গে নিয়ে গেল। এমনভাবে হাঁটতে হাঁটতে 7 দিন হয়ে গেল, জুলিয়ানের পেটে কিচ্ছু পড়েনি। এবার জুলিয়ান হাঁটতে পর্যন্ত পারছিল না। তখন জুলিয়ান চিন্তা ভাবনা করলো যে এবার সে কী করবে। তো এমনই সময় জুলিয়ান হাঁটতে হাঁটতে একটা নদীর সন্ধান পেল। নদীর যখন জুলিয়ান সন্ধান পেল তখন সে আনন্দে আত্মহারা হয়ে উঠল। এদিকে 8 দিন হয়ে গেছে জুলিয়ান জঙ্গলের মধ্যে ঘুরছে নদীর খোঁজের জন্য। যদিও বা নদী পেল, কিন্তু খাবারের জন্য জুলিয়ানের কাছে আর কিছুই ছিল না। তো অতি কষ্টে নদীর কিনারা বরাবর সে হাঁটতে লাগলো। তার উদ্দেশ্য ছিল একটাই, যে এই নদীর পথ ধরে সে এই জঙ্গল থেকে বাইরে বেরোবে। তো এরই মধ্যে আবারও 1 দিন কেটে গেল। জুলিয়ান এবার অনুভব করলো যে তার যে ঘাটা হয়েছিল সেই ঘাটা কেমন যেন চুলকাচ্ছে, খুব অসহ্য যন্ত্রণা হচ্ছে তার ঘায়ের মধ্যে। তখন জুলিয়ান কি করলো, তার যে ক্ষতটা হয়েছিল সেই ক্ষতটা সে নদীর জল দিয়ে পরিষ্কার করতে লাগলো। তখন জুলিয়ান দেখলো এক অবাক করা কাণ্ড। জুলিয়ান দেখলো তার ঘায়ের মধ্যে অজস্র পোকা বাইরের দিকে আসছে। তার ঘাটা পুরো পোকাতে ভর্তি হয়ে গেছে।
জুনিয়াল যখন এই কাণ্ডটা দেখলো তখন সে খুব চিৎকার করতে লাগলো, কারণ সে এই ঘটনা দেখে আর থাকতে পারছিল না। তার সমস্ত শরীরটা যেন একটা ঘিনঘিনিয়ে আসছিল। জুনিয়াল আর ভয় করছিল না, তাদের কাছে আর বাঘের ভয়ও ছিল না, আর অন্য কোনো হিংস্র পশুরও ভয় ছিল না। সে ঘাটা দেখে জোরে জোরে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, হেল্প মি, হেল্প মি। কিন্তু তাকে হেল্প করার মতো এই শুনশান জঙ্গলে কেউ ছিল না। জুনিয়াল কিন্তু আর হাঁটতে পারছিল না। তবুও জুনিয়াল হাঁটবার চেষ্টা করছিল, বারবার পড়ে যাচ্ছিল। এবার জুনিয়াল বসে পড়ল। তবু জুনিয়াল হার মানেনি। এবার জুনিয়াল চিন্তা করতে লাগলেন যে ব্যাঙগুলোকে ধরে ধরে সে খাবে, কিন্তু ব্যাঙকে ধরার মতো তার শরীরে কোনো শক্তি ছিল না। সে কি করে ব্যাঙগুলোকে ধরবে? এবার জুনিয়াল হাঁটতে না পেরে সে নদীর মধ্যে সাঁতার দিতে লাগলো। তো নদীর মধ্যে সাঁতরে সাঁতরে সে এগোতে লাগলো। এইভাবে 10 দিন কেটে গেল। জুনিয়ালের শরীরে আর কিন্তু শক্তি ছিল না। জুনিয়াল এবার আর সাঁতরাতে পারছিল না। সে কোনো রকমে বুকে হেঁটে কোনো রকমে এগোতে লাগছিল। তো জুনিয়াল এই সময় একটা দৃশ্য লক্ষ্য করলো। সে কি যেন একটা দেখতে পেল। সে দেখে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। তখন জুনিয়াল মনে করলো হয়তো এটা তার ভ্রম। তো তার চোখকে বিশ্বাস করতে না পেরে জুনিয়াল তার ভালো করে হাত মুখ ধুলো এবং তার চোখগুলোকে ধুয়ে সে আরেকবার দেখলো। তো যখন দেখলো তখন জুনিয়ালের মনে আনন্দের শেষ ছিল না। তাহলে বলুন তো জুনিয়াল কি দেখেছিল সেই সময়? কারণ জুনিয়াল সেই সময় দেখেছিল দূরে নদীর কিনারাতে একটা নৌকা বাঁধা আছে, মানে হাতে চাঁদ পাওয়ার মতো। তো জুনিয়াল সেই নৌকাকে দেখে জোর জোর চিৎকার করতে লাগলো, হেল্প মি, হেল্প মি। কিন্তু সেই নৌকা থেকে কোনো সাড়া এলো না, কারণ সেই নৌকাতে কেউ ছিলই না। জুনিয়াল অতি কষ্টে সাঁতরে সাঁতরে হাতে পায়ে হামাগুড়ি দিয়ে সেই নৌকার কাছে গেল এবং খুব জোরে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। এবার কি করবে জুনিয়াল? জুনিয়াল কিন্তু তখনও পর্যন্ত হাল ছাড়েনি। জুনিয়াল অতি কষ্টে সেই নৌকার মধ্যে উঠে পড়ল। এবার জুনিয়াল যখন নৌকার মধ্যে উঠে পড়ল তখন জুনিয়াল দেখলো একটা ট্যাঙ্কিতে কিছুটা পেট্রোল তেল আছে। তো জুনিয়াল তার মধ্যে কিছুটা পেট্রোল তেল বার করে তার ক্ষততে লাগাতে লাগলো। জুনিয়ালের উদ্দেশ্য ছিল যদি ক্ষতর মধ্যে সেই পোকাগুলো যদি মরে যায়। তো জুনিয়াল যখনই সেই পেট্রোল তেলটা তার ক্ষত চিহ্নগুলোকে লাগাতে লাগলো তখনই সেই ক্ষত চিহ্ন থেকে অজস্র অজস্র হাজারো হাজারো পোকা যেন বেরোতে লাগলো। জুনিয়াল এই দৃশ্য দেখে জুনিয়াল খুব জোরে চিৎকার করতে লাগলো, সে ছটপটাতে লাগলো। জুনিয়াল এই দৃশ্য দেখে যখন জোর জোর চিৎকার করতে লাগলো তখন জুনিয়াল অজ্ঞান হয়ে গেল। এইবার যখন জুনিয়ালের অল্প অল্প হোশ আসছিল তখন জুনিয়াল দেখতে পেল যে 3 জন লোক জুনিয়ালের মুখের উপর জলের ছিটা দিচ্ছে। সেই লোকগুলো জুনিয়ালকে জ্ঞানে আনার চেষ্টা করছে জলের ছিটা দিয়ে। যখন জুনিয়াল একটু সুস্থ হলো, যখন সে মানুষগুলোকে চিনতে পারলো তখন তারা বলল যে তুমি কে? তুমি একটা নাবালিগ মেয়ে এই ঘন জঙ্গলে কি করছো? সেই লোকগুলো জুনিয়ালকে প্রশ্ন করলো। জুনিয়াল কিন্তু এই মুহূর্তে খুব ভয় পেয়ে গিয়েছিল। জুনিয়াল কোনো উত্তর না দিয়ে সে বলল আপনারা কারা? তখন সেই লোকগুলো বুঝতে পারলো যে জুনিয়াল খুব ভয় পেয়ে গেছে। তখন লোকগুলো হেসে হেসে বলল আমরা এখানকার লোকাল মানুষ, আমরা শিকার করতে এসেছি জঙ্গলের মধ্যে। জুনিয়াল এই কথা শুনে একটু স্বস্তি বোধ করল। তারপর জুনিয়াল সেই শিকারীদেরকে জানালো যে সে লাসা ফ্লাইট 508-এর যাত্রী, তাদের প্লেনটা ক্র্যাশ হয়ে গেছে। শিকারীরা বলল বাস, আর কিছু বলতে হবে না। কারণ শিকারীরা জানতো যে 10 দিন আগে লাসা ফ্লাইট 508 প্লেনটা ক্র্যাশ হয়েছে এই অ্যামাজন জঙ্গলের কাছেই, এই এলাকাতেই। তো শিকারীরা বলল আমরা বুঝতে পেরেছি, তুমি শান্ত হও।
তো শিকারীদের কথা শুনে জুলিয়ান শান্ত হলো। তখন শিকারীরা কিছু ওষুধ ও কিছু খাবার দ্রব্য জুনিয়ালকে দিল খাওয়ার জন্য, এবং ওষুধটা জুনিয়াল তার ক্ষততে লাগাতে লাগলো। শিকারীদের সঙ্গে জুনিয়াল চলে এলো শহরের দিকে, এবং শহরের দিকে এনে শিকারীরা পুলিশের হাতে জুনিয়ালকে তুলে দিলেন। এবারে হয়তো বলবেন যে আমি এই ঘটনাটা জানলাম কি করে। জুলিয়ান, যার পুরো নাম জুলিয়ান ডিলার কোপচে, জুলিয়ান ডিলার কোপচে 70 বছর পর্যন্ত জীবিত ছিলেন। তো জুলিয়ান কোপচে তিনি একটা বই লিখেছিলেন। সেই বইটার নাম হলো হোয়েন আই ফেল ফ্রম দ্য স্কাই। তো এই বইটা যখন জুলিয়ান কোপচে লিখেছিলেন, তো এই বইতে সমস্ত ঘটনাটা তিনি লিখেছিলেন। আর আজ আমি সেই বইটা পড়েই আপনাদের সামনে এই ভিডিওটা উপস্থাপন করলাম। ভিউয়ার্স, এই পৃথিবীতে ঈশ্বর যদি চান যে কাউকে জীবিত রাখবেন, তো তার কোনো রূপ কোনো ক্ষতি হতে পারে না। এর জ্বলন্ত উদাহরণ হলো জুলিয়ান কোপচে। জুলিয়ান কোপচে 70 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন, এবং তিনি অনেকগুলো বই লিখে গেছেন। তার মধ্যে তিনি একটা বই লিখেছিলেন হোয়েন আই ফেল ফ্রম দ্য স্কাই। তো এই বইয়ের ঘটনা থেকেই আজ আপনাদের সামনে এই ঘটনাটা উপস্থাপন করলাম। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। নমস্কার ভিউয়ার্স, নমস্কার। আজ এই পর্যন্তই, নমস্কার।